বিথি কেমন আছেন? ভালো নাই, শরীরটা খারাপ, জ্বর থেকে উঠছি তো এনার্জি পাচ্ছি না। বেশি করে ফল খান, ফ্রুটস খান, ঠিক হয়ে যাবে। ফারজানা লিমন কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিলা কেমন আছেন? শিলা অসুস্থ, আপনি ওষুধ খান, ফ্রুটস খান, ঠিক হয়ে যাবে। লোকমান ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। লতিফ ভাই কেমন আছেন? মুক্তা কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নরিন আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। রুহুল, কি অবস্থা তোমার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অয়ন, তোমার কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার, ভালো। একটু গ্রামে আসছি হঠাৎ করে।
ও আচ্ছা। আব্বা আম্মা অসুস্থ তো। ও, আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, আর আঙ্কেল আন্টির কেয়ার করো ভালো করে। জি স্যার। লতিফ ভাই কেমন আছেন? লতিফ ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শারমিন তো শুনতে পায় না, শারমিনকে না বলি। আচ্ছা, আমরা গতদিন আহ, যে পর্যন্ত পড়িয়েছিলাম তারপর আমরা বলেছিলাম যে 40 ধারা থেকে শুরু করব। 40 ধারা থেকে পড়া শুরু করব, ঠিক আছে? এখন আমরা 58 ধারা পর্যন্ত শেষ হইলে পরবর্তীতে আমরা পরীক্ষা নিব। এখন আপনারা আশা করি সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। আমি পরীক্ষাটা আগামী বৃহস্পতিবারে নিব, যেহেতু সাক্ষ্য আইন সেহেতু আপনাদের একটু সময় আমি বেঁধে দিচ্ছি, মানে সময় একটু বেশি দিচ্ছি, মানে সময় একটু কম লাগুক, সময় একটু বেশি লাগুক, কিন্তু পড়াটা যেন পুরোপুরিভাবে আপনাদের কমপ্লিট হয়ে যায়। সাক্ষ্য আইনটা গুরুত্বপূর্ণ আইন, 15টা আইন থাকবে, 15টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্নের মধ্যে মিনিমাম 12টা প্রশ্ন কারেক্ট করতে পারবেন, এই ধরনের টেন্ডেন্সি আপনার সাক্ষ্য আইন থেকে রাখতে হবে। সাক্ষ্য আইন কিছুটা কঠিন আছে, কিন্তু সাক্ষ্য আইন থেকে নাম্বার পাওয়া সহজ, সাক্ষ্য আইন থেকে নাম্বার পাওয়া সহজ, সেই জন্য সাক্ষ্য আইনটাকে ভালো করে টার্গেট করতে হবে। গতদিন যে পর্যন্ত পড়িয়েছিলাম সেখানে কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার 33 ধারাটা আর একবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আমরা মূল ক্লাসে যাচ্ছি, ঠিক আছে? মূল ক্লাসে যাচ্ছি, সেহেতু সকলেই ক্লাসের প্রস্তুতি সম্পন্ন করেছেন আশা করি। দেখেন, 33 ধারাতে বলতেছে একই পক্ষের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে, ধরেন পূর্বে একটা মামলা ছিল, নিষ্পত্তি হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা মামলা হয়েছে, এখন ওই একই বিষয়বস্তু নিয়ে যখন বা ওই একই মামলাতে আপনার পূর্বে যারা সাক্ষ্য দিয়েছিল তাদের সাক্ষ্য আবার প্রয়োজন, তাদের সাক্ষ্য আবার প্রয়োজন, যখন প্রয়োজন হচ্ছে সাক্ষ্য, তখন তারা কেউ হয়তো মারা গেছে, কেউ হয়তো নিখোঁজ হয়েছে, কারোর হয়তো আদালতে হাজির করা সময় সাপেক্ষ ব্যাপার। এই সেন্সে তারা যে পূর্বে যে সাক্ষ্য দিয়েছিল ওই সাক্ষ্যটা পরবর্তীতে যখন প্রয়োজন হবে ওই পূর্বের সাক্ষ্যই ব্যবহার করা যাবে, তাদেরকে নতুন করে আর ডাকার প্রয়োজন নাই, ঠিক আছে? এইটাই হলো আপনার 33 ধারা। লোকমান ভাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি, কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করবেন। এখন দেখেন আমরা 40 ধারাতে চলে যাব। পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। পূর্ববর্তী মামলার বিচার নিষ্পত্তি করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। একই বিষয়ে যদি পরবর্তীতে কোনো মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে পরবর্তী মামলার বিচার নিষ্পত্তি করার জন্য ওই একই বিষয় পূর্বে আদালত কর্তৃক প্রদত্ত আদেশ, রায়, ডিগ্রি প্রাসঙ্গিক হবে। এটাকে রেস জুডিকাটা বা ডাবল জিওপ্যাট্রি বলে। আমরা এর আগেও এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম যে একই বিষয় একই আপনার পক্ষগণের মধ্যে যখন একটা মামলা হইলো, মামলা হওয়ার পরে ওইটা যখন নিষ্পত্তি হবে, ওই নিষ্পত্তি হইলে ওই পূর্বের মামলার যে আদেশ ছিল, রায় ছিল, পরবর্তী মামলাতে সেটা
ব্যবহার করা হবে এবং ওই আহ, যে বিষয়টা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে রেস জুডিকাটা বা ডাবল জিওপ্যাটি। এখন ধরেন 40 ধারার যে টাইটেল আছে, প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু বার সেকেন্ড স্যুট অর ট্রায়াল। দেখেন প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু বার সেকেন্ড স্যুট অর ট্রায়াল, এই যে স্যুট অর ট্রায়াল আছে না, সেকেন্ড স্যুট অর ট্রায়াল, এর নিচে একটা দাগ দেন। সেকেন্ড স্যুট অর ট্রায়াল, এর নিচে একটা দাগ দেন। এইখান থেকে আপনার স্যুট অর ট্রায়াল, এইখান থেকে আপনার ফিল ইন দ্য গ্যাপ টাইপের প্রশ্ন আসতে পারে। সো এই যে 40 ধারাতে লাস্টের যে দুইটা ওয়ার্ড বলতেছে স্যুট অর ট্রায়াল, এইটা আপনার গুরুত্বপূর্ণ, এর নিচে দাগ দেন। এই 40 ধারার ইংরেজি টাইটেলটা আপনারা কি করবেন, মুখস্থ রাখবেন, মুখস্থ রাখবেন। এখন দেখেন ডাবল জিওপ্যাটির বিধান কোন কোন আইনে বলা আছে, কত ধারাতে বলা আছে। ফৌজদারি কার্যবিধির 103 ধারাতে বলা আছে, সিপিসির 11 ধারাতে বলা আছে, জেনারেল ক্লোজেস অ্যাক্টে 26 ধারাতে বলা আছে, কনস্টিটিউশনের 35-এর 2-এ বলা আছে। তারপরে আপনার ইভিডেন্স অ্যাক্টের আমরা এই যে 40 ধারা পড়তেছি, আর্মস অ্যাক্টের 31 ধারাতে বলা আছে, ঠিক আছে, আর্মস অ্যাক্টের 31 ধারাতে বলা আছে। তাহলে আমাদের জেনারেল ক্লোজেস অ্যাক্টটা আমরা নিলাম, আর্মস অ্যাক্ট আমাদের দরকার নেই। তারপর আপনারা জানলেন কনস্টিটিউশন একটা দরকার আছে। এখন ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির আপনার 103 ধারাতে, দেওয়ানি কার্যবিধির 111 ধারাতে, আর জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26 ধারাতে, সংবিধানের 35-এর 2 আর্টিকেলে, আর ইভিডেন্স অ্যাক্টের 40 ধারাতে ডাবল জিওপ্যাটি অর রেস জুডিকাটার কথা বলা আছে। তাহলে আমরা এই 40 ধারা থেকে কি পাইলাম, যে 40 ধারাটা রেস জুডিকাটা বা ডাবল জিওপ্যাটির কথা বলা হচ্ছে। আর এখান থেকে আমরা ইংরেজি যে টাইটেলটা আছে, প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু বার সেকেন্ড স্যুট অর ট্রায়াল, এই লাইনটা আপনাদের মুখস্থ করতে বলছি। আর লাস্টে যে আপনার স্যুট অর ট্রায়াল আছে, এই জায়গায় আপনারা একটু দাগ দিয়ে রাখবেন। এইখান থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আছে। স্যার টাইটেলটা আরেকবার বলবেন, পুরো টাইটেলটা আরেকবার। প্রিভিয়াস জাজমেন্ট আপনারা, আমি যখন বলবো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, যখন শুনবেন তখন এই শোনার মধ্যেই পড়ালেখা হয়ে যাবে। তারপরে একবার দুইবার দেখবেন, দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু বার সেকেন্ড স্যুট অর ট্রায়াল, এইটা আপনারা বেয়ার অ্যাক্টে পেয়ে যাবেন 40 ধারা টাইটেলটা। আমি আবার বলতেছি, প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট টু বার সেকেন্ড স্যুট অর ট্রায়াল। আপনাদের এখান থেকে যদি এই টাইটেল থেকে প্রশ্ন আসে, তাহলে এই টাইটেলটা উঠাই দিয়ে বলবে যে কত ধারাতে বলা আছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে সেকেন্ড স্যুট অর ট্রায়াল, এই স্যুট অর ট্রায়াল, এইখান থেকে আপনার ফিল ইন দ্য গ্যাপ টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে আপনাদের মূল ফোকাস হবে কোন জায়গায়, স্যুট অর ট্রায়াল। এই যে এই দুইটা ওয়ার্ড আপনাদের মূল ফোকাস থাকবে। এখানে কিন্তু আপনার অর দেওয়া আছে, এবং দেওয়া নাই, বা অ্যান্ড দেওয়া নাই। এখন যদি পরীক্ষাতে আপনার স্যুট অ্যান্ড ট্রায়াল দিয়ে দেয়, স্যুট অর ট্রায়াল দিয়ে দেয়, তারপরে শুধু স্যুট দিল, শুধু ট্রায়াল দিল, তখন কিন্তু আপনাদের উত্তর করতে হবে কি, স্যুট অর ট্রায়াল। এখানে অপশন কি কি হইতে পারে, শুধু আপনার স্যুট হইতে পারে, শুধু টাইটেল হইতে পারে, সরি শুধু ট্রায়াল হইতে পারে, তারপরে আপনার স্যুট অর ট্রায়াল হইতে পারে, আর স্যুট অ্যান্ড ট্রায়াল হইতে পারে। এই 4টা অপশন আমি দিয়ে দিলাম। এর মধ্যে কারেক্ট অ্যান্সার কি হবে, স্যুট, বলেন তো, বলেন, যে কোনো একজন বলেন, জোরে বলেন। স্যুট অর ট্রায়াল। স্যুট অর ট্রায়াল। তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ পেয়ে গেলাম। আর 40 ধারাতে কি বলতেছে, ডাবল জিওপ্যাটি অর রেস জুডিকাটা। হ্যাঁ, এখন দেখেন আমরা 41 ধারাতে চলে যাব। প্রোবেট, অ্যাডমিরাল্টি, ম্যাট্রিমোনিয়াল, দেউলিয়া ইত্যাদি রায়ের প্রাসঙ্গিকতা, ইত্যাদি রায়ের প্রাসঙ্গিকতা। দেখেন এই সাক্ষ্য আইনে 2টা ধারা আপনার কনক্লুসিভ প্রুফের কথা বলা আছে, 2টা ধারাতে কনক্লুসিভ প্রুফের কথা বলা আছে।
এখন আমরা প্রিজাম্পশন 3 প্রকার পড়েছিলাম, মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন আর কনক্লুসিভ প্রুফ। সাক্ষ্য আইনের 2টা ধারাতে কিসের কথা বলা আছে? কনক্লুসিভ প্রুফের কথা বলা আছে। তার মধ্যে একটা ধারা হলো 41 আর একটা 112, 41 ধারা এবং 112 ধারা। এখন দেখেন এই 41 ধারাতে বলতেছে রাইট ইন রেম, রাইট ইন রেম। এই রাইট ইন রেম অ্যান্ড রাইট ইন পার্সোনাম, এটা দুইটা এই টার্ম আছে, দুইটা টার্ম আপনাদের একটু আমি বলে দিই, আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন, অথবা কেউ যদি মনে করেন যে লিখে রাখবেন, লিখে রাখতে পারেন। তাহলে আমি 1 নম্বরটা বললাম রাইট ইন রেম আর রাইট ইন পার্সোনাম। এখন রাইট ইন পার্সোনাম বলতে বোঝাচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অধিকার। মানে কি? এইটা আপনার একজন ব্যক্তির একক অধিকার, যে অধিকারটা আমার, সে অধিকারটা শুধুমাত্র আমারই, আর যে অধিকারটা সার্বজনীন, সে অধিকারটা সকলের। দেখুন রাইট ইন পার্সোনাম বলতে বোঝাচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট। এখন আমার 10% জমি ওপর একজন ব্যক্তি দখল করে নেছে বা সেইখানে মালিকানা দাবি করতেছে, এটা রাইট ইন পার্সোনাম, মানে এই জমির মালিক আমি, অন্য কেউ না। ঠিক আছে, এই জমির মালিক আমি, এটা রাইট ইন পার্সোনাম। আর আরেকটা জিনিস দেখেন, এখানে যারা আছেন কারোর বাসার পাশে কি নদী আছে? নদী বা সমুদ্র এরকম কোনো কিছু আছে? স্যার আছে, আমাদের শীতলক্ষা নদী। শীতলক্ষা নদী আছে। তাহলে মুক্তাদের বাড়ির পাশে, বাসার পাশে শীতলক্ষা নদী আছে। ওই নদীতে আপনার যে পানি আছে, ওই নদীতে আপনার যে চর উঠবে, ওই নদীর যে পানি ভোগ করার যে অধিকার, ওই নদী ব্যবহার করার অধিকার, এইটা হলো আপনার সার্বজনীন অধিকার, রাইট ইন রেম। রাইট ইন রেম বলতে বোঝায় সার্বজনীন অধিকার, যেখানে কোনো একক ব্যক্তির কোনো অধিকার থাকে না, সকলের অধিকার থাকে। তা আপনার এই 41 ধারাতে বলতেছে রাইট ইন রেম, এটা কোনো একক মালিকানাধীন অধিকার না। ঠিক আছে, এখন আর রাইট ইন পার্সোনাম কি বললাম? যে ইন্ডিভিজুয়াল রাইট। তাহলে 2টা বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এইখান থেকে রাইট ইন রেম অ্যান্ড রাইট ইন পার্সোনাম, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। যদি আসে শুধুমাত্র একটা প্রশ্ন আসতে পারে যে রাইট ইন পার্সোনামের, রাইট ইন রেমের কথা বলা আছে সাক্ষ্য আইনের কত ধারাতে, শুধু এই প্রশ্নটা আসতে পারে সাক্ষ্য আইন থেকে, তখন আপনারা বলবেন 41 ধারাতে। হ্যাঁ, আর 41 ধারাতে আপনার কনক্লুসিভ প্রুফের কথা বলা হচ্ছে। 2টা ধারাতে কনক্লুসিভের কথা বলা আছে, একটা 41 ধারাতে আর একটা 112 ধারাতে। এখন দেখেন এই 41 ধারাতে বিষয়বস্তু আছে কয়টা? 4টা বিষয়বস্তু আছে। একটা হলো প্রোবেটের কথা বলা হয়েছে, একটা অ্যাডমিরাল্টির কথা বলা হয়েছে, একটা ম্যাট্রিমোনিয়ামের কথা বলা হয়েছে, আরেকটা বলা আছে আপনার দেউলিয়ার কথা। এই যে আপনার প্রোবেট, অ্যাডমিরাল্টি অ্যান্ড ম্যাট্রিমোনিয়াল অ্যান্ড ইনসলভেন্টি, এই যে 4টা ক্ষেত্র বিষয়ে যদি কোনো রায় প্রদান করেন, সেটির প্রকৃতি যদি রাইট ইন রেম হয় তথা সার্বজনীন অধিকার হয়, এই রায়ের মাধ্যমে কাউকে কোনো চরিত্রের অধিকারী বলে ঘোষণা করে দেওয়া বা কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা হলে বা কোনো সম্পত্তির অধিকারী বলে ঘোষণা করলে সেটি প্রাসঙ্গিক বলে গণ্য হইবেন এবং এটা কনক্লুসিভ প্রুফ বলে গণ্য হইবে। ঠিক আছে, তাহলে আমরা 41 ধারাতে 4টা বিষয়বস্তু পাইলাম, একটা প্রোবেট, অ্যাডমিরাল্টি আর ম্যাট্রিমোনিয়াল, আর একটা ইনসলভেন্টি বা দেউলিয়া। তাহলে 41 ধারাতে কয়টা বিষয়ের কথা বলা আছে? এখন যদি প্রশ্ন আসে এই 4টা বিষয়ের মধ্য থেকে একটা মিসিং করে দিল, একটা মিসিং করে একটা ইনক্লুড করে দিল, একটা ইনক্লুড করে দিয়ে বললো 41 ধারাতে কোন বিষয়টার কথা বলা নেই, কোন বিষয়টার কথা বলা নেই, তখন আপনারা কি করবেন? এই 4টা মিলাবেন যে এর মধ্য থেকে কোনটাকে মিসিং করা হয়েছে বা কোনটা 41 ধারাতে আছে আর কোনটা নাই। যেটা নাই সেটাতে কি করবেন? উত্তর করবেন। তাহলে 41 ধারাতে আমরা কি কি পাইলাম? 41 ধারাতে আপনার কনক্লুসিভ প্রুফ,
এখানে 4টা বিষয়ের কথা বলা হয়েছে। একটা আপনার প্রবেট, অ্যাডমিরালটি, ম্যাট্রিমোনিয়াল আর একটা ইনসলভেন্টি। এই 4টা বিষয়ের ক্ষেত্রে যদি কোনো রায় প্রদান করেন তাহলে সেটা কনক্লুসিভ প্রুফ বলে গণ্য হইবে। আর অ্যাকচুয়ালি ধারাটা কিসের কথা বলছে? রাইট ইন রেমের কথা বলা হয়েছে। রাইট ইন রেমের কথা বলা হয়েছে। আর যখনই রাইট ইন রেম হবেন এবং যে আদেশ প্রদান করবেন সেই আদেশ সকলের উপর কি হবেন? বাধ্যকর বলে গণ্য হইবেন। দেখেন 42 ধারাতে চলে যান। 42 ধারাতে শুধুমাত্র একটা লাইনই পড়বেন যে এই 42 ধারাতে বলতেছে জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। এই জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়ের কথা বলা হয়েছে 42 ধারাতে। শুধু এই লাইনটা বাদে 42 ধারা থেকে আর কোনো কিছু পড়া লাগবে না। ঠিক আছে? জনসংশ্লিষ্ট রায়ের কথা বলা হয়েছে কত ধারাতে? 42 ধারাতে। শুধু এইটুকুই এই 42 ধারা থেকে পড়বেন। আর কোনো একটা প্রশ্ন আপনার এই 42 ধারা থেকে পড়া লাগবে না। যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এমসিকিউতে, শুধুমাত্র এই একটা প্রশ্নই আসতে পারে যে জনসংশ্লিষ্ট রায়ের কথা কত ধারাতে বলা হয়েছে বা 42 ধারাতে কি বলা হয়েছে। যখন 42 ধারাতে কি বলা হয়েছে এটা আসবে তখন আপনাদের উত্তর করতে হবে জনসংশ্লিষ্ট রায়ের কথা বলা হয়েছে 42 ধারাতে। ঠিক আছে? এইটুকুই পড়া, আর কোনো কিছু এখানে পড়া নাই। এবার 44 ধারাতে চলে যান। 44 ধারাতে দেখেন প্রতারণার মাধ্যমে অনুপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত রায়ের অপ্রাসঙ্গিকতা। যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে এবং যে আদালতের এখতিয়ার নাই, কোন ধরনের এখতিয়ার নাই? আঞ্চলিক এখতিয়ার নাই বা অর্থনৈতিক এখতিয়ার নাই বা অন্য কোনো এখতিয়ার নাই। যদি এই রকমের অনুপযুক্ত আদালত কর্তৃক যদি কোনো রায় প্রদান করা হয়ে থাকে বা প্রতারণার মাধ্যমে যদি কোনো আদালত থেকে রায় প্রদান করে থাকে বা রায় নিয়ে থাকে তাহলে সেই রায় কী হবে? অপ্রাসঙ্গিক বলে গণ্য হইবে। কি হবে? অপ্রাসঙ্গিক বলে গণ্য হইবে। তাহলে 44 ধারার মূল টাইটেলটা কি বলা হয়েছে? সোহেল ভাই বলেন তো 44 ধারার টাইটেলটা কি? শুধু টাইটেলটা একটু জোরে বলেন। প্রতারণার মাধ্যমে বা এর বিভিন্ন আদালতের মাধ্যমে প্রদত্ত রায় অপ্রাসঙ্গিক হবে। হ্যাঁ, আমরা কিন্তু টাইটেলের মধ্যে কিন্তু মূল ধারার ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, একটা হলো প্রতারণার কথা, আরেকটা যে আদালতের এখতিয়ার নাই। যে আদালতের এখতিয়ার নাই, এই এখতিয়ারবিহীন আদালত বা প্রতারণার মাধ্যমে যদি কোনো রায় নিয়ে থাকে তাহলে সেই রায় কি হবে? প্রাসঙ্গিক হবে না। 40 ধারা থেকে 42 ধারা পর্যন্ত কোনো রায় যদি প্রতারণার মাধ্যমে এবং অনুপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত হয়ে থাকে তাহলে সেই রায় প্রাসঙ্গিক নয়। সেই রায় প্রাসঙ্গিক নয়। এখন দেখেন এইখান থেকে প্রশ্ন হইতে পারে, কি কি প্রশ্ন হইতে পারে? এখানে প্রশ্ন হইতে পারে যে প্রতারণার মাধ্যমে রায়ের কথা কত ধারাতে বলা আছে, বা অনুপযুক্ত আদালত কর্তৃক রায় প্রদান এটা সাক্ষ্য আইনের কত ধারাতে বলা আছে। তাহলে 44 ধারাতে বলা আছে। এখন প্রশ্ন হইতে পারে যে 44 ধারাতে কোন দুইটা বিষয়ের কথা বলা হয়েছে বা কিভাবে রায় নেওয়ার কথা বলা হয়েছে। তখন আপনার প্রশ্নতে বা আপনার ক খ গতে কী আসতে পারে যে প্রতারণার মাধ্যমে অনুপযুক্ত আদালত কর্তৃক ক এবং খ। ঠিক আছে? ক এবং খ বা উভয়ই। ঠিক আছে? এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আপনাদের উত্তর করতে হবে কি? ক এবং খ। 44 ধারা বুঝতে পেরেছেন? বুঝেন নাই কি? এরকমের কেউ আছেন যে 44 ধারা বুঝতে পারেন নাই? এরকমের কেউ আছেন? আরেকবার বলেন, ক্লিয়ার না আসলে। কোন বিষয়টা ক্লিয়ার না? এই যে এখতিয়ার বহির্ভূত আদালত, এখতিয়ার বহির্ভূত আদালত বলতে বোঝায় যে আদালতের বিচার করার কোনো এখতিয়ার নাই। এখতিয়ারের ইংরেজি হলো জুরিসডিকশন। জুরিসডিকশন বলতে কি বোঝায়? জুরিসডিকশন এখতিয়ার বলতে আপনার এখতিয়ার আছে 5 প্রকার এখতিয়ার। একটা আঞ্চলিক এখতিয়ার, একটা অর্থনৈতিক এখতিয়ার। ঠিক আছে? এখন দেখেন এই আঞ্চলিক এখতিয়ার বা অর্থনৈতিক এখতিয়ার এই ধরনের এখতিয়ার যদি না থাকে
আবার আছে বিষয়গত এখতিয়ার, বিষয়গত এখতিয়ার আছে। তা যদি আদালতের এখতিয়ার নাই, সেই আদালত যদি কোনো রায় প্রদান করে থাকেন, তাহলে সেই রায় পরবর্তী কোনো মামলাতে বা পরবর্তী কোনো মামলায় কী হবে না, সেটা ব্যবহার করা যাবে না, বা সেই রায় অপ্রাসঙ্গিক বলে গণ্য হইবেন। এখন দেখেন, যে আদালতের এখতিয়ার নাই ওই আদালত যদি কোনো রায় প্রদান করেন, তাহলে সেই রায় আমরা ব্যবহার করতে পারবো না। আপনারা জানেন যে অ্যাপিলেট ডিভিশন যদি কোনো মন্তব্য করে, যদি কোনো আদেশ দেয়, যদি কোনো রায় ঘোষণা করেন, ওই প্রত্যেকটা রায়, প্রত্যেকটা আদেশ কি হিসাবে গণ্য হয়? প্রেসিডেন্ট হিসাবে গণ্য হয়, নজির হিসাবে গণ্য হয়, নজির হিসাবে গণ্য হয়। এখন দেখেন, এইখানে মূলত বলতেছে যে পূর্ববর্তী যদি কোনো মামলা থাকে, সেই মামলাতে যদি বিচারকের যদি এখতিয়ার নাই, যেমন ধরেন যে চেকের মামলা, বিচারই হচ্ছে আপনার মহানগর দায়রা জজে, বিচারই হচ্ছে আপনার সহকারী জজের কাছে। তখন সহকারী জজের তো আপনার চেকের মামলা বিচার করার এখতিয়ার নাই। যখন তার এখতিয়ার নাই, এখন সেই সহকারী জজ যদি আপনার কোনো রায় প্রদান করেন, সেটা তো আপনার প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে নতুন একটা জিনিস শিখলাম কি, যে অপ্রাসঙ্গিক হবে যখন আদালতের এখতিয়ার থাকবে না। আর আরেকটা জিনিস শিখলাম যে অ্যাপিলেট ডিভিশন যখনই আপনার কোনো রায় প্রদান করেন, কোনো আদেশ প্রদান করেন, কোনো বক্তব্য তার মুখ দিয়ে বের করেন, এই অ্যাপিলেট ডিভিশন তার মুখ দিয়ে যখন কোনো কথা বের করেন, প্রত্যেকটা কথাই নজির হিসাবে গণ্য হয়। ঠিক আছে? আর উই নো দ্যাট কাস্টমস ইজ মোর পাওয়ারফুল দেন ল। ঠিক আছে? কাস্টমস ইজ মোর পাওয়ারফুল দেন ল। নজির আইনের মতোই কার্যকর হয়, আর প্রথা আইনের থেকেও শক্তিশালী। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম, যে অ্যাপিলেট ডিভিশনের প্রত্যেকটা কথাই আইন। তো এখানে দেখেন যে প্রতারণার মাধ্যমে এবং অনুপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত রায় তখন কিন্তু কী হবে, অপ্রাসঙ্গিক বলে গণ্য হইবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এটার কারণ কি? মানে নজির হিসেবে গণ্য হবে আপিলের ডিভিশন কোনো কিছু বললেও? অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা, কি উত্তর করবেন? অ্যাপিলেট ডিভিশন। হ্যাঁ। ঠিক আছে? আর অ্যাপিলেট ডিভিশন যে আদেশটাই দেয় না কেন, ওইটা আপনার নজির হিসাবেই গণ্য হয়, এবং সর্বোচ্চ আদালত এটা, এর উপরে কোনো আদালত নাই। যখন এর উপরে কোনো আদালত নাই, তখন তার প্রত্যেকটা আদেশই আপনার কী হবে, নজির হিসাবে গণ্য হইবে। ঠিক আছে? জি। তাহলে আমরা 40 ধারা থেকে কারোর আর কোনো প্রশ্ন আছে, বা কোনো কিছু বুঝতে পারেন নাই আমি এখন পর্যন্ত যতটুকু বললাম? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা বুঝলেও রেসপন্স করবেন, না বুঝলেও রেসপন্স করবেন। এখন দেখেন, আমরা একটা গুরুত্বপূর্ণ ধারাতে চলে যাব, সেটা আপনার 45 ধারা। 45 ধারাতে বলতেছে আপনার বিশেষজ্ঞের মতামত। বিশেষজ্ঞের মতামত, বিশেষজ্ঞের মতামত বলতে এখানে আবার ইংরেজি টাইটেলটা একটু দেখবেন, যে এক্সপার্ট অপিনিয়ন। এক্সপার্ট অপিনিয়ন, এক্সপার্ট অপিনিয়ন। আমরা আগে এই 45 ধারাতে আমরা কতগুলো বিষয় পেয়েছিলাম, পরবর্তীতে 2022 সালে সংশোধন করা হয়, সংশোধন করে আরও কতগুলো বিষয় অ্যাড করা হয়েছে। এখানে মোট 13টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 13টা বিষয়ে কি করতে পারে বিচারক? এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারে। 13টা বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারে। এখন প্রশ্ন হলো যে এক্সপার্ট ওপিনিয়ন কাকে বলে?
এক্সপার্ট ওপিনিয়ন কাকে বলে। এখন দেখেন, আমরা আইনের ছাত্র, আমরা আইন ভালো বুঝি। একজন ডক্টর, সে ডক্টরি ফর্মুলা ভালো বুঝেন। একজন মেকানিক, বাইক বা কারের পার্টসপত্র কোথায় আছে তারা সেটা ভালো বোঝেন। একজন কৃষক, কখন সার দিতে হবে সে সেটা ভালো বোঝেন। এখন যে সকল বিষয়ে অভিজ্ঞ, যে সকল বিষয়ে অভিজ্ঞ মামলা পরিচালনার ক্ষেত্রে, তখন যদি সেই ধরনের বিষয়ের কোনো ওপিনিয়ন প্রয়োজন হয়ে থাকে, কোনো মতামত যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেই মতামতকে কি বলা হচ্ছে? এক্সপার্ট ওপিনিয়ন। এক্সপার্ট ওপিনিয়ন। এখন ধরেন একটা মামলাতে আপনার ফরেনসিক রিপোর্ট প্রয়োজন, বা হস্তলিপি বিশেষজ্ঞ আছেন না, তাদের মতামত প্রয়োজন। যখন তাদের মতামত প্রয়োজন, তখন কিন্তু আপনার কি করতে হবে? তাদের কাছে সেটা পাঠাইতে হবে। এখন দেখেন যে তারা যখন ওই বিষয় সম্পর্কে, ওই হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট বা আপনার অন্যান্য বিষয়ে যখন মতামত দিবেন, তাদের এই মতামতটা কি হবে? এক্সপার্ট ওপিনিয়ন বলে গণ্য হইবেন। তাহলে এক্সপার্ট ওপিনিয়নের সংক্ষেপে একটা সংজ্ঞা বলি, সেটা হলো যে যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তি অভিজ্ঞ হয়ে থাকেন, মামলা পরিচালনার ক্ষেত্রে যখন কোনো বিশেষ বিষয়ে, কোনো উক্ত বিষয়ের অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত প্রয়োজন, তাদের প্রদত্ত ওই মতামতকেই কি বলা হচ্ছে? এক্সপার্ট ওপিনিয়ন বলা হয়, বা বিশেষজ্ঞের মতামত বলা হয়। এখন দেখেন, এই 45 ধারাতে আপনার 13টা বিষয়ের কথা বলা হয়েছে। 13টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 13টা বিষয়ে কি করতে পারে? বিচারক এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠাইতে পারেন। 1 নম্বরটা আপনার বিদেশি আইন। বিদেশি আইন সম্পর্কে যারা ভালো জানেন, বা ওই ক্ষেত্রে, বা ওই বিদেশি কোনো অ্যাম্বাসেডারের ওইখানে, বা তারা যারা আছেন তাদের কাছ থেকে ওপিনিয়ন নিতে পারেন। 2 নম্বরটা বিজ্ঞান। বিজ্ঞান সম্পর্কে যারা ভালো বোঝেন, বিজ্ঞানী যারা আছেন, তাদের ওপিনিয়ন লাগতে পারে। শারীরিক বা ফোরেন্সিক সাক্ষ্য, এই শারীরিক বা ফোরেন্সিকের ক্ষেত্রে আপনার এক্সপার্ট ওপিনিয়ন লাগতে পারে। চারুকলা বিষয়ে যারা অভিজ্ঞ আছেন, তাদের আপনার কি লাগতে পারে? ওপিনিয়ন লাগতে পারে। ডিজিটাল রেকর্ড সম্পর্কে যারা অভিজ্ঞ, তাদের ওপিনিয়ন লাগতে পারে। যেমন এটা কি আপনার এডিট করা ভিডিও বা এডিট করা ছবি কি না। ডিজিটাল রেকর্ড, হস্তলিপি, হাতের লেখা, আঙ্গুলের ছাপের ক্ষেত্রে, পায়ের ছাপের ক্ষেত্রে, তালুর ছাপের ক্ষেত্রে, চোখের কণিকার ছাপ বা টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে, ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার, ব্যক্তি বা পানীয়র পরিচিতি, প্রাণীর পরিচিতি সম্পর্কে কোনো আপনার ওপিনিয়ন। এই যে 13টার ক্ষেত্রের কথা বললাম, এই 13টা আপনারা বারবার কয়েকবার রিডিং পড়বেন, বারবার রিডিং পড়বেন। এখানে তাহলে আপনার প্রশ্ন আসতে যে কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, লিখিততে আসতে পারে, পিলিতে আসতে পারে। লিখিততে কি প্রশ্ন আসতে পারে? যে এক্সপার্ট ওপিনিয়ন কাকে বলে। এক্সপার্ট ওপিনিয়নের কথা সাক্ষ্য আইনের কত ধারাতে বলা আছে, আর কতগুলো ক্ষেত্রে বা কয়টি ক্ষেত্রে বিচারক এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারে। তাহলে এখানে আপনার এই 13টা ক্ষেত্রে কি করতে পারে? বিচারক বা আদালত এক্সপার্ট ওপিনিয়ন চাইতে পারে। এই যে পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট এই 45 ধারাতে কিন্তু আপনার কি প্রাসঙ্গিক। পোস্টমর্টেম রিপোর্ট কত ধারাতে প্রাসঙ্গিক? পোস্টমর্টেম রিপোর্ট 45 টাকা। 45 ধারাতে প্রাসঙ্গিক। ঠিক আছে। এখন ধরেন, এই যে এক্সপার্ট ওপিনিয়ন, এটা কিন্তু কনক্লুসিভ প্রুফ না। এটা কনক্লুসিভ প্রুফ না। এই এক্সপার্ট ওপিনিয়ন গ্রহণ করবে কি করবে না, এটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার, মানে বিবেচনামূলক ক্ষমতা। এটা বিচারকের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে এক্সপার্ট ওপিনিয়ন কি আপনার কনক্লুসিভ প্রুফ? যদি পরীক্ষাতে লিখিততে প্রশ্ন আসে যে এক্সপার্ট ওপিনিয়ন এটা কি কনক্লুসিভ প্রুফ কিনা, কি উত্তর করবেন?
না, এটা কনক্লুসিভ প্রুফ না, আদালতে এটা বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা, বিচারক এটা গ্রহণ করতেও পারে নাও পারে। তাহলে এক্সপার্ট ওপিনিয়ন বিবেচনামূলক ক্ষমতা, এটা একটা কি চূড়ান্ত প্রমাণ না। তাহলে আমরা 45 ধারাতে কি পাইলাম? 45 ধারাতে পাইলাম যে এক্সপার্ট ওপিনিয়ন কাকে বলে, কোন কোন ক্ষেত্রে বিচারক এক্সপার্ট ওপিনিয়নে পাঠাইতে পারে, এবং পোস্টমর্টেম রিপোর্ট কত ধারাতে প্রাসঙ্গিক, এই এক্সপার্ট ওপিনিয়ন কি চূড়ান্ত প্রমাণ কি না। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো পাইলাম এটা আপনার লিখিতর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং পিলির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো পাইলাম, এখান থেকে যদি পরীক্ষাতে আসে, পিলির লিখিততে যদি পরীক্ষাতে আসে, তাহলে আপনারা উত্তর করতে পারবেন না? পারবেন কিনা বলেন? পারবে স্যার। জি পারবো স্যার। পারবে স্যার। আমি যেভাবে সহজ করে বলতেছি, এই সহজ করে এইভাবে মনোযোগ সহকারে পড়বেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা সাক্ষ্য আইনটা আপনাদের খুবই সহজ হয়ে যাবে এবং সুন্দর করে উত্তর করতে পারবেন। দেখেন 45-এর কথে চলে যাচ্ছি আমি। 45-এর কথে বলতে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। এই যে এই ক্ষেত্রে কি করতে পারে বিচারক আপনার বিশেষজ্ঞের মতামত নিতে পারে। এইটা আপনার এই যে 20 নভেম্বর 2022 সালের সাক্ষ্য আইন যে সংশোধন হয়েছে, সেই সংশোধনীতে নতুন করে যুক্ত হয়েছে। শুধুমাত্র এই 45-এর ক ধারাটা যে টাইটেলটা আছে, টাইটেলটা পড়বেন এবং এই ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিতে পারে, এইটুকু পড়বেন। ঠিক আছে, এখন ধরেন আমি 46 ধারাতে চলে যাব। 46 ধারা শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই যে সেশনটা আছে এটা কেটে যাবে। আমি আবার লিঙ্ক দিব, এখানে যতজন আছেন প্রত্যেকেই যুক্ত হবেন, প্রত্যেকেই যুক্ত হবেন। দেখেন 46 ধারাতে বলতেছে যে অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা প্রাসঙ্গিক। অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা প্রাসঙ্গিক। এখন ধরেন এই অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা, এইটা বুঝতে হইলে আপনি মূল মামলা থেকে বের হয়ে যান। মূল মামলা থেকে বের হয়ে শুধুমাত্র এক্সপার্ট যারা তাদের কাছে চলে যান, শুধুমাত্র এক্সপার্ট যারা তাদের কাছে চলে যান। আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকেই মনে করেন আপনারা এক্সপার্ট, আপনারা একটা ওপিনিয়ন দেবেন, আপনারা একটা ওপিনিয়ন দিবেন। এই যতজন ক্লাস করতেছেন সকলেই ধরেন এক্সপার্ট। তা আপনারা একটা মামলায় আপনারা কি করতেছেন, ওপিনিয়ন দিচ্ছেন। তাই এখন আপনারা যে ওপিনিয়ন দিবেন, এই ওপিনিয়ন আপনারা কোথায় পাইছেন, কোন লজিকে পাইছেন, কোন লজিকে পাইছেন, এবং ওই লজিকের সাথে সংশ্লিষ্ট কি কি ঘটনা আছে। ঠিক আছে, এই লজিক ঘটনা এইগুলোও প্রাসঙ্গিক। তাহলে এক্সপার্ট ওপিনিয়নের সাথে সংশ্লিষ্ট ঘটনা প্রাসঙ্গিক। তাহলে আপনারা একটু কল্পনা করেন যে আপনারা এক্সপার্ট। আমার কথা খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন। আপনারা এক্সপার্ট, আপনারা একটা বিষয়ে অভিমত দিচ্ছেন, আপনারা একটা বিষয়ে ওপিনিয়ন দিচ্ছেন। এখন আপনারা যে ওপিনিয়ন দিচ্ছেন, এই ওপিনিয়নে আপনাদের তো কোনো গ্রাউন্ডসে আপনারা ওপিনিয়ন দিবেন, তাই না? আপনারা কোন গ্রাউন্ডসে ওপিনিয়ন দিচ্ছেন, কোন কারণে ওপিনিয়ন দিচ্ছেন, কোন লজিকে দিচ্ছেন, এই ওপিনিয়নের রেজন কি বা এই ওপিনিয়নের রেফারেন্স কি, এই যে ঘটনা, এই যে রেফারেন্স, এই ওপিনিয়নের কারণ, এইগুলো কি এই 46 ধারাতে প্রাসঙ্গিক। আশা করি বুঝতে পেরেছেন। বুঝেন না এরকম কেউ আছেন? 46 ধারা বুঝেন নাই? না বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? কেউ বুঝেন না এরকম কেউ আছেন? জি স্যার জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, সেশনটা এখনই শেষ হচ্ছে, আমি এখনই লিঙ্ক দিচ্ছি, আপনারা আবার চলে আসেন দ্রুত।